স্টুয়ার্ট গ্র্যাঞ্জারের স্ক্যারামুস দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। দীর্ঘ দৃপ্ত বপু, তীক্ষ্ণ নাক, কানের উপরে চুলে পাক, পুরুষ সিংহ বলতে যা বোঝায়। আকাশের বিদ্যুৎ যেন হাতে পায়ে ভর করে অসি চালনার সময়। সিনেমার স্টুয়ার্ট গ্র্যাঞ্জারকে মূর্ত হতে দেখলাম কর্নেল হেব্বালের মধ্যে। অবিকল সেই চেহারা, সেই ক্ষিপ্রতা, সেই পৌরুষ। তফাৎ শুধু মুখচ্ছবিতে। স্টুয়ার্ট গ্র্যাঞ্জার কৌতুক রসে টলমল, কর্নেল হেব্বাল গম্ভীর। গরুর নাসিকায় অসীম ঔদ্ধত্য, চাপা ঠোঁটে নিসীম দম্ভ, গ্রানাইট চোখে নীরব নিষ্ঠুরতা। রোদে পোড়া তামাটে রং, যেন ব্রোঞ্জ মূর্তি। চাকর বাকরকে বলে রেখেছিলেন, আমরা এলেই যেন বসবার ঘরে নিয়ে যাওয়া হয়। মস্ত হলঘর, মহার্ঘ আসবাবপত্র, একদিকের দেওয়ালে কড়িকাঠ থেকে মেঝে পর্যন্ত একটা তৈলচিত্র, চওড়ায় 15 ফুট, লম্বায় 20 ফুট। এত বড় অয়েল পেন্টিং শুধু ভিক্টোরিয়া মেমোরিয়াল হলেই দেখেছিলাম। 1 ফুট চওড়া সোনালী ফ্রেমে বাঁধানো তৈলচিত্রের মানুষটি যেন জীবন্ত, অসিচালনায় ব্যস্ত। প্রতিপক্ষের মুখে মুখোশ, কর্নেল হেব্বালের মুখ অনাবৃত, বাঁ হাত শূন্যে উত্থিত, ডান হাতে ঝিকিমিকি তরবারি। বিমুগ্ধ চোখে চেয়েছিলাম পুরুষ সিংহের প্রতি। ভদ্রলোক যে অসিচালনাতে নিপুণ তা তো জানতাম না। সহসা কানে ভেসে এলো অসির ঝনঝনানি, ইস্পাতে ইস্পাতে ঠোকাঠুকির ঝংকার, যেন স্ফুলিঙ্গ বৃষ্টি হচ্ছে। মরণপণ দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হয়েছে 2 যোদ্ধা। না, কল্পনা নয়, সত্যি। পাশের ঘরে বুঝি মহড়া চলছে তরবারি যুদ্ধের। সন্ত্রস্ত ভৃত্যটি এসে অন্তর্হিত হলো অন্দরে। ক্ষণ পরে স্তব্ধ হলো তরবারির ঝনৎকার। দীর্ঘ পদক্ষেপে জুতো মশমশিয়ে ঘরে প্রবেশ করলেন গৃহস্বামী কর্নেল হেব্বাল। হাতের দস্তানা খুলতে খুলতে পর্যায়ক্রমে চাইলেন আমাদের ত্রিমূর্তির পানে। তীক্ষ্ণ অন্তর্ভেদী দৃষ্টি, শানিত দৃঢ় চিবুক আর প্রশস্ত চিক্কণ ললাট, প্রখর ব্যক্তিত্ব। পরনে ঘোড়সওয়ারের বেশ, আঁটো সাঁটো পাতলুন, পুলোভার। দস্তানা খোলা হয়ে গেল। ডান হাতে দস্তানা ধরে বাঁ হাতের তালুতে মৃদু আছাড় মেরে বললেন কুলিশ কঠোর কণ্ঠে, আপনারা দেরি করেছেন। বসতেও বললেন না, নিজেও বসলেন না। দুপা ফাঁক করে দাঁড়িয়ে রইলেন প্রকাণ্ড তৈলচিত্রের সামনে। কাষ্ঠ হেসে প্রেম বলল, একটু দেরি হয়েছে। অনিমেষ রইল মর্মভেদী চাহনি, টিপিক্যাল ইন্ডিয়ান। অ্যাটিপিক্যাল, মুখ টিপে বলল ইন্দ্রনাথ। ঈষৎ উত্থিত হলো ডান দিকের ভুরু, মানে ঠিক উল্টো। কুলিশ কঠোর চাহনি ক্ষণেক স্থির রইল ইন্দ্রনাথের ভাবলেশীন মুখে। তারপর, ইনিকে? প্রশ্নটা আমাকে নিয়ে। আমাদের বন্ধু লেখক মৃগাঙ্ক রায়। বসুন। নিজে বসলেন একটা কেদারায়। আমার কাছে কেন এসেছেন? প্রশ্নটা নিক্ষিপ্ত হলো প্রেমাংশুর প্রতি, উপেক্ষা করা হলো ইন্দ্রনাথকে। ভীম কলেরব নাড়িয়ে সোজা হয়ে বসল প্রেম। ললিতমোহন এ বাড়িতে আসত, তাই কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। তাচ্ছিল্যের সঙ্গে বললেন কর্নেল, দিন কয়েক এসেছিল, তারপর আমি বারণ করে দিয়েছিলাম, বাজে ছেলে। ললিতের শোচনীয় মৃত্যু আপনার মনে কোনো দাগ কাটেনি দেখছি। চোখে চোখে চেয়ে রইল প্রেম। চোখ না সরিয়েই বললেন কর্নেল, বাজে ছেলেকে নিয়ে আমি মাথা ঘামাই না। আশ্চর্য, সবাই কিন্তু ওকে হীরের টুকরো বলছে। আপনার জিজ্ঞাসাগুলো তাদেরকে জিজ্ঞেস করলেই পারতেন। রূঢ় কণ্ঠ, কিন্তু তিলমাত্র বিচলিত হলো না প্রেম। আপনি রেগে যাচ্ছেন। ললিত আপনার বিরাগভাজন হলো কেন সেইটাই জানতে চাইছি। কৃষ্টির অভাব। ওই সোসাইটির ছেলের সঙ্গে আমি আমার মেয়েদের মিশতে দেই না। ললিত কিন্তু রামকৃষ্ণ আশ্রমে পরিচিত হয়েছিল আপনার স্ত্রী আর মেয়ের সঙ্গে। সেখানে বাজে লোক যায় না। হতে পারে, কিন্তু ভালো বংশের ছেলে নয়। শিরায় নীল রক্ত নেই, এই কি তার অপরাধ? কি বলতে চাইছেন? কড়া গলা কর্নেলের। আপনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন কেন? সমান উষ্ণতা প্রেমের কণ্ঠেও। আপনার কোনো প্রশ্নের জবাব দিতে রাজি নই আমি। আপনারা আসতে পারেন। রক্তচ্ছ্বাস দেখা গেল প্রেমের চোখে। কর্নেল কিন্তু নিথর। হেসে উঠল ইন্দ্রনাথ, আপনার পারিবারিক ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো অধিকার আমাদের নেই কর্নেল। ললিতের সঙ্গে আপনার মেয়েদের গল্প স্বল্প হতো, তাই এসেছিলাম নতুন সূত্রের আশায়।
ছেলেটা অকালপক্ক, এছাড়া কিছু বলার নেই। অকালপক্ক? ভুরু কুঁচকে কি যেন ভাবল ইন্দ্রনাথ। তা হতে পারে। মাইশোরে আপনার মেয়েরা কোথায় উঠেছে? কেন? তাদের সঙ্গে কোনো অশোভন আচরণ করা হয়েছিল কি না জানতে চাই। সেরকম কিছু হলে আমি জানতে পারতাম। সম্ভব নয় কর্নেল, মেয়েরা এসব ব্যাপার বাবাকে বলে না। বাঁ হাতের তালুতে ডান হাতের দস্তানা আছড়ে পড়ল একবার, দুবার, তিনবার। ধীর কণ্ঠে বললেন কর্নেল, লিখে নিন ঠিকানা, কিন্তু মনে রাখবেন আমার পারিবারিক সম্মান যেন কোথাও ক্ষুণ্ণ না হয়। পুলিশ আমার মেয়েদের জেরা করুক, আমি তা চাই না, কিন্তু এই একটি কথা জিজ্ঞেস করলেই যদি এ বাড়িতে পুলিশের আনাগোনা বন্ধ হয় তবে তাই হোক। লাঞ্ছিত মুখে ঠিকানাটা লিখে নিল প্রেম। কেদারা ছেড়ে উঠি উঠি করে কর্নেল বললেন, তাহলে আর একটা প্রশ্ন, বলল ইন্দ্রনাথ। নারায়ণ সিনের মৃত্যু সম্পর্কে দু একটা খবর জানতে চাই। চোখের ভুল কি না জানি না, নিমেষের মধ্যে একটা চাপা উদ্বেগ যেন ভেসে গেল কর্নেলের পাথর কঠিন চোখের তারায়। বললেন ধীর স্থির কণ্ঠে, তার সঙ্গে এ খুনের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। খবরের কাগজে যে খবরটা ছাপা হয়েছিল তাতে বানান বিভ্রাট ছিল, তাই একটা কৌতূহল মিটিয়ে নেব। এবার আর ভুল নয়, স্পষ্ট লক্ষ্য করলাম উদ্বেগের পাষাণটা নিমেষ মধ্যে যেন নেমে গেল কর্নেলের বুক থেকে। ইন্দ্রনাথ বলল, খবরের কাগজে লিখেছে এ টিপিক্যাল ড্রাউনিং, মামুলি জলে ডোবা মৃত্যু, কিন্তু করোনার বলেছেন ওটা হবে অ্যাটিপিক্যাল ড্রাউনিং, অস্বাভাবিকভাবে জলে ডুবে মৃত্যু। নির্নিমেষে চেয়ে রইলেন কর্নেল। তফাৎটা জানতে এলাম। নিরীহ কণ্ঠ ইন্দ্রনাথের। উত্তেজনার কোনো কারণ ঘটেছিল কি? উত্তেজনা? নারায়ণ সাঁতার জানত না, সবাই টিটকিরি মারত, তাই বোধ হয় রাত বিরেতে একাই সাঁতার শিখতে গিয়েছিল। একেবারে উলঙ্গ হয়ে যেন শেল বর্ষণ করল ইন্দ্রনাথ। থ হয়ে বসে রইলেন কর্নেল। ইন্দ্রনাথ উঠে পড়ল, গুঁড়ো হেসে বলল, প্রশ্ন তো সেইখানেই কর্নেল, সাঁতারের পোশাক না পরে কেউ জলে নামে? থেমে থেমে কর্নেল বললেন, মনে রাখবেন নারায়ণ কানাডায় মানুষ, আমাদের চোখে যা দৃষ্টিকটু ও দেশে তা আকছার ঘটে। নুড ক্লাব ও দেশেই সম্ভব, এদেশে নয়। কথাটা মনে ধরল ইন্দ্রনাথের। তা ঠিক, তা ঠিক। মৃগাঙ্ক, তোমার পয়েন্ট তুমি পেয়ে গেলে, এবার শুরু করো লেখা। আচ্ছা আসি কর্নেল। ও হ্যাঁ, একটা কৌতূহল যে এখনো গেল না। আবার কি? আপনার ফেন্সিং মাস্টারকে? এই প্রথম হাসতে দেখলাম কর্নেলকে, বিচিত্র হাসি, যেন পাথর কুঁচকে উঠল ভূগর্ভ আলোড়নে। বললেন, দেখবেন, আসুন। আমরা তিনজনেই গেলাম পাশের ঘরে। ঘর নয়, হল ঘর, একদম ফাঁকা। দেওয়ালে দেওয়ালে রকমারি তরবারি, ঢাল, কুঠার, টাঙি, বর্ষা। ঘরের ঠিক মাঝখানে লোহার বর্ম পরা একটি মূর্তি, মাথায় লোহার শিরস্ত্রাণ, ডান হাতে সুতীক্ষ্ণ তরবারি, মুখে লৌহ মুখোশ। সুইচ বোর্ডের সামনে দাঁড়িয়ে একটা সুইচ টিপে দিলেন কর্নেল, অমনি নড়ে উঠল লৌহ মূর্তি। পদযুগল সেটে রইল মেঝেতে। চঞ্চল হল ঊর্ধ্বাঙ্গ এবং ডান হাতের তরবারি। স্প্রিংয়ের স্বয়ংচালিত পুতুল, ঠিক অসিযোদ্ধার মতোই অসি ঘুরতে লাগলো ডাইনে বাঁয়ে। কাঠের র্যাকে সারি সারি সাজানো তরবারির মধ্যে থেকে একটি বেছে নিলেন কর্নেল। বাঁ হাত শূন্যে তুলে ডান হাতের তরবারি মিললেন লৌহমূর্তির হাতিয়ারে। মনের চোখে ভেসে উঠল স্ক্যারামুস ছায়াছবি, সেই ক্ষিপ্রতা, সেই পৌরুষ, সেই ঝনকার। সুইচ টিপে দিয়ে সামনে এসে দাঁড়ালেন কর্নেল। পাথর কঠিন হেসে বললেন, আমার আবিষ্কার, প্র্যাকটিস করার দোসর পাওয়া মুশকিল, তাই। সপ্রশংস চোখে ইন্দ্রনাথ বলল, হাতের কাজ মিটে গেলে এক হাত খেলে যাওয়ার ইচ্ছে রইল। আপনি জানেন ফেন্সিং? সামান্য। কলকাতায় ফ্রেঞ্চ এক্সপার্টের কাছে রপ্ত করেছিলাম, কারণ থ্রিল আমার রক্তে, কারণ আমি পেশাদার। তাই বছরে একবারও রিভলভার ছোঁড়ার দরকার না হলেও রাইফেল ক্লাবে যাই নিয়মিত। জাপানি মাস্টারের কাছে জুডো শিখি, ক্যারাটে মাস্টারের কাছে ক্যারাটে, কারণ আমি প্রফেশনাল, অ্যামেচার নই। আচ্ছা আসি কর্নেল। ভ্রুকুটি চোখে তাকিয়ে রইলেন কর্নেল হেব্বাল।
নমস্কার জানিয়ে বেরিয়ে এলাম গাড়ি বারান্দায়। জিপের সামনে দাঁড়িয়ে অঙ্গুলি সংকেতে মালিকে ডাকলো ইন্দ্রনাথ। শুধুলো কুকুরটা কোথায়? মারা গেছে। কবে? পরশু। চলন্ত জিপে প্রথম প্রশ্ন করলাম আমি। ইন্দ্র, বাড়িতে কুকুর আছে তা না হয় জেনেছিস ফটকের বি অ্যাওয়ার অফ ডগ বিজ্ঞপ্তি দেখে, কিন্তু এত প্রাণী থাকতে শুধু কুকুরের খোঁজ পড়লো কেন? স্টিয়ারিংয়ে হাত আর চোখ সামনে রেখে অকস্মাৎ গর্জে উঠল প্রেম। দ্যাট স্কাউন্ড্রেল কর্নেল। প্রেম, অ্যাক্সিডেন্ট করিসনি, বলল ইন্দ্রনাথ। তদন্ত বেশ সন্তোষজনক হয়েছে মনে হলো হৃষ্ট স্বর শুনে। মৃগ, তোর কথার জবাব দেব মাইশোর যাওয়ার পথে। তার আগে কাঁটার জানলাটা দেখে যা। কাঁটার জানলা? প্রেম, ওই তো জায়গা, দাঁড়া। ক্যাচ করে ব্রেক কষল প্রেম। আমাকে নিয়ে নেমে পড়ল ইন্দ্র। চওড়া রাস্তা, দূরে দূরে ফিকে গোলাপি আর সাদা রঙের বাড়ি, নবনির্মিত স্যাটেলাইট কলোনি। রাস্তায় পথচারী এবং যানবাহন দুটিই কম। ফুটপাতের ওপর দিয়ে কাঁটা ঝোপের মানুষ সমান প্রাচীর। কর্নেল হেব্বালের পুরো বাড়ি ঘিরে রয়েছে এই কাঁটার প্রাচীর। ইন্দ্রনাথ আমাকে নিয়ে এলো এই কাঁটার দেওয়ালের সামনে। বলল, আজ সকালে অকারণে হাওয়া খেতে বেরোয়নি। টাউন পরিক্রমায় বেরিয়ে কোনো ফাঁকফোকর দিয়ে সুইমিং পুল দেখতে পেয়েছিল ললিত। আবিষ্কার করতে এসেছিলাম। প্রথমে একটা চক্কর দিলাম, কিন্তু পুরো ঝোপের মধ্যে দিয়ে চোখ চলল না। তারপর খেয়াল হলো আমি ললিতের চেয়েও লম্বা। ললিতের সমান লম্বা না হলে কাঁটার জানলা চোখে পড়বে কেন? তাই মাথা খাটো করে ফের হাঁটতে লাগলাম কাঁটার দেওয়ালের পাশ দিয়ে। এইখানে এসে পেলাম জানলাটা, দেখেছিস? তর্জনী সংকেতে ফোকরটা দেখিয়ে দিল ইন্দ্রনাথ। ছোট্ট একটা ঘুলঘুলি, সদ্য ভাঙা ডাল তখনও পড়ে পায়ের কাছে। ফোকরে চোখ রাখতেই দেখলাম একটা সবুজ জলাধার, বাঁধানো পাড়, বেশ খানিকটা দূরে যদিও, তাহলেও স্পষ্ট। জিপ ছুটল মাইশোর সিটির দিকে। ইন্দ্রনাথ প্রসন্ন চোখে বাইরে তাকিয়ে বলল, প্রেম, কতক্ষণ লাগবে? খুব জোর 2.5 ঘন্টা, 80 মাইল পথ তো। ইন্দ্র, কুকুরের মৃত্যু নিয়ে তোর টনক নড়ল কেন এখনো বলিসনি? বললাম আমি। ইন্দ্রনাথ যা বলল তা এই। উষার আভা তখন সবে পূর্ব দিগন্তে দেখা দিয়েছে। কেম্পেগৌড়া টাউন থেকে শটান টেনিস ক্লাবে হাজির হলো ইন্দ্রনাথ আর প্রেমাংশু। অদূরে চন্দনবন, এপাশে পোলো গ্রাউন্ড। পোলো গ্রাউন্ডে একটি অশ্বারূঢ় মূর্তি, কর্নেল হেব্বাল। বায়ুবেগে ঘোড়া ছুটছে, আচমকা মোড় নিচ্ছে। রেশাধ্বনি আর অশ্বক্ষুর ধ্বনি সবুজ মাঠের ওপর দিয়ে দিগন্তে ছড়িয়ে যাচ্ছে। টেনিস গ্রাউন্ডে প্র্যাকটিস করছেন ক্লাব সেক্রেটারি স্বয়ং। প্রেম আর ইন্দ্রকে দেখে দ্রুত পায়ে কাছে এসে দাঁড়ালেন ভদ্রলোক। বলুন স্যার। ইন্দ্র একাই কথা বলল। রোজ প্র্যাকটিস করেন? হ্যাঁ। কোন সময়ে? ভোরে। তারপর? অন্যান্য মেম্বাররা এলে আমি তদারক করি। পরশুদিন বেলা 10টা থেকে 12টার মধ্যে ছিলেন? হ্যাঁ, নিশ্চয়ই। পাশের পোলো গ্রাউন্ডে কি তখন প্র্যাকটিস চলছিল? কর্নেল হেব্বাল ছিলেন, রোজই থাকেন। আর কেউ? ব্রিগেডিয়ার মদন সিং ছিলেন। আপনি কি ওদের কখনো চোখের আড়াল হতে দেখেছিলেন? না তো। মাঠেই ছিলেন? হ্যাঁ, কর্নেল হেব্বাল মাঠের এদিকেই ছিলেন। একবার শুধু বল নিয়ে ছুটে গেলেন চন্দন বনের দিকে। তারপর? বলটা বনের ভেতর ঢুকে গেছিল বোধহয়। ঘোড়া ছেড়ে দিয়ে ভেতরে ঢুকলেন। কতক্ষণ পরে বেরোলেন? কতক্ষণ? 5 মিনিটও নয়। ব্রিগেডিয়ার মদন সিং কর্নেলের নাম ধরে হেঁকে উঠলেন। সেই জন্যই মনে আছে আমার। 5 মিনিটের বেশি ভেতরে ছিলেন না? অতও না। বিকেলে দেখেছিলেন কর্নেলকে? নিশ্চয়ই। 5:30 থেকে 6:30 পর্যন্ত মাঠে ঘোড়া ছুটিয়েছেন। আচ্ছা, নমস্কার। বিমূঢ় বদনে দাঁড়িয়ে রইলেন সেক্রেটারি। পোলো গ্রাউন্ডের দিকে পা বাড়িয়ে ইন্দ্র বলল, প্রেম, কি বুঝলি? কিচ্ছু না। মূর্খ, আর একটা লাশ পড়েছে। লাশ? 5 মিনিটের বেশি চন্দনবনের মধ্যে ছিলেন না কর্নেল।
প্রফেসর গোড় বলে পিঁপড়ে আর শুঁয়োপোকার সূত্র থেকে কি বলেছেন খেয়াল করে দেখ। ললিত সন্ধ্যায় খুন হয়, সকালেও হত্যাকারী হাজির হয়েছিল সেখানে। কেন? খুনের মহড়া দিতে নিশ্চয়ই। রিহার্সেল না দিলে এরকম পরিপাটি খুন সম্ভব নয়। ইন্দ্র, তুই কি ভদ্রলোককে খুনি ঠাউরেছিস? অঙ্গুলি সংকেতে ঘোষ হওয়ার কর্নেল হেব্বালকে দেখিয়ে প্রেম বলল। যুক্তির অঙ্ক তাই বলছে। একটু থেমে বলল, ললিত কাটার জানলা দিয়ে দেখেছিল নারায়ণ সিনয়ের বুকে বসে কিল মারছে কেকা। তারপরে জলে ঠিকরে গেল নারায়ণ। কে ফেলেছে তাকে? কার ভয়ে সব দেখেও চেঁচিয়ে ওঠেনি ললিত? কেকার ভয়ে নিশ্চয় নয়। সহসা শিরপা হয়ে দাঁড়িয়ে গেল তেজিয়ান ঘোড়া। কদম চালে এগিয়ে এলো আগুয়ান দুই মূর্তির পানে। নিম্নকণ্ঠে ইন্দ্র বলল, প্রেম, ললিত পারিবারিক কেলেঙ্কারির সাক্ষী, নারায়ণ সিনয়ের মৃত্যু দৃশ্যের সাক্ষী। কর্নেল তা জেনেছিলেন। ললিতকে বাজে অছিলায় চন্দন বনে ডেকেছিলেন। সকালবেলা 5 মিনিটের জন্যে বনে ঢুকে রিহার্সেল দিয়েছিলেন কিভাবে খুন করবেন। কিন্তু রিহার্সেলের লাশটা কোথায় গেল? জিপ ছুটেছে। এইমাত্র মান্ডিয়া পেরিয়ে এলাম। লাইন দিয়ে গরুর গাড়ি বোঝায় আখের স্তূপ চলেছে চিনির কলের দিকে। আত্মগতভাবে ইন্দ্রনাথ বলল, চন্দনবনের খানাখন্দের মধ্যে বাড়তি লাশটা পাওয়া যাবে। তল্লাশের ব্যবস্থা করে এসেছে প্রেম। রিহার্সেলের বলি তাহলে কর্নেলেরই কুকুর? বললাম আমি। আমার দৃঢ় বিশ্বাস তাই। সকালের দিকেই নিশ্চয়ই বেঁধে এসেছিলেন চন্দনবনে। পোষা কুকুরকেই আচমকা খুন করা যায়। গলায় ফাঁস দিয়ে মেরেছেন, কাস্তে দিয়ে কুপিয়েছেন, তারপর কোনো খানায় ফেলে বেরিয়ে এসেছেন 5 মিনিটের মধ্যে। খুব আশ্চর্য কি? বোবা হয়ে থাকাই শ্রেয় মনে করলাম। মাইশোর সিটি, চামুন্ডা হিলের শীর্ষে চামুণ্ডেশ্বরী মন্দিরের চূড়োয় মেঘের লুকোচুরি। পাহাড়ের সঙ্গে সমান্তরাল রাস্তার একপাশে মিলিটারি ব্যারাক, শেষ প্রান্তে ললিতা মহল, মহারাজার গেস্ট হাউস। অতদূর যেতে হলো না। মাঝপথেই একটা প্রকাণ্ড বাড়ি, একতলা, কিন্তু আকার আয়তন বিশাল। ফটক পেরিয়ে জিপ ঢুকলো ভিতরে। মহীশূরী প্রহরী অভিবাদন জানিয়ে সসম্মানে ভেতরে নিয়ে গেল আমাদের। সুসজ্জিত বসবার ঘরে আসন গ্রহণ করতে না করতেই গম্ভীর মুখে ঘরে ঢুকলেন এক বর্ষীয়সী নারী। শ্বেত শুভ্র মূর্তি, চুল সাদা, বর্ণ গৌর, বসন শুভ্র। সৌজন্য বিনিময়ের পর বললেন, আমি কর্নেল হেব্বালের পিসিমা। এক্ষুনি ফোন পেলাম। আপনারা জেরা করতে চান কেকা আর কলিকে? ভদ্রমহিলা নিঃসন্দেহে মিতবাক। ইন্দ্রনাথ বলল, আগে হ্যাঁ। কলি ওর ছোট মেয়ে? হ্যাঁ। আগে তাকে পাঠান। আমার থাকার দরকার আছে? আপনি তো সবই শুনবেন পরে কেকা আর কলির মুখে। বেরিয়ে গেলেন ভদ্রমহিলা। আধ মিনিট পরেই ঢুকলো ফুটফুটে একটি মেয়ে, বছর 10 বয়স। পরনে কাঁচের কাজ করা নীল রেশমের লেহেঙ্গা, জামাটা লাল রেশমের, গৌরবর্ণ, চঞ্চল চাহনি, মৃদুবাক। কর্নেল হেব্বালের মুখাবয়বের সঙ্গে আশ্চর্য সাদৃশ্য। পাশে বসিয়ে নিমেষে আলাপ জমিয়ে ফেলল ইন্দ্রনাথ। মিনিট 10 ধরে কেবল বাজে কথাই বলে গেল। ধীরে ধীরে অনাড়ষ্ট হয়ে এলো কলি। শিথিল হলো মনের আগল। কথায় কি না হয়, কিন্তু কথার জাদুকর ইন্দ্রনাথ রুদ্র হার মানল মৃদুবাক মেয়েটির কাছে। কিছুই জানে না কলি, শুধু দুটি কথা ছাড়া। দিদির বিছানায় নারায়ণ সিনয়ের এক পাটি মোজা পড়েছিল। সকালবেলা বিছানা ঝাড়তে গিয়ে চোখে পড়ে বুড়ি দাসীর। আর দিদিকে ললিতমোহন কি একটা খারাপ কথা বলেছিল। বাবা শুনে রেগে গিয়েছিলেন। এরপরেই এলো কেকা, কৃষ্ণকায়া, কুচভারনা। ললিতা অলস চাহনি, স্ফুরিত অধর, যেন সাদা অভিমানিনী। ঘন চুলের মাঝে সূক্ষ্ম সিঁথি, যৌনমদির হিল্লোলিত দেহবল্লরী, ষোড়শী। ক্লান্ত চোখে চেয়ে রইল কেকা, যেন নীল পদ্মের পাপড়ি। বসুন, বলল ইন্দ্রনাথ, বেশিক্ষণ বিরক্ত করব না। আড়ষ্টভাবে কেকা বসল। বুঝলাম চাপা ঠোঁটের আগল খুলতে বেগ পেতে হবে ইন্দ্রকে। ললিতমোহন ছেলে কেমন ছিল? শটান প্রশ্ন ইন্দ্রনাথের। ভালো। জোর করে বলছেন না কেন? আর কিভাবে বলবো?
ললিত আপনাকে একটা নোংরা কথা বলেছিল। কি বলেছিল আমি জানি। নির্মম কণ্ঠ ইন্দ্রনাথের। চমকে উঠল কেকা। কি বলেছিল? কি বলেছিল? বুঝলাম এ মেয়ে ভাঙবে তবু মচকাবে না। পাল্টা প্রশ্ন করল ইন্দ্রনাথ। আক্রমণের ধারা নিয়েছে। নারায়ণ সিনয় কিভাবে খুন হয়েছে ললিত তা দেখেছিল। কাজটা আপনি ভালো করেননি। শক্ত মুঠিতে সোফার হাতল খামচে ধরল কেকা। নিরক্ত হয়ে গেল আঙুলের গাঁট। বিস্ফারিত হলো চক্ষু। মিথ্যে কথা। উত্তেজনায় বিকৃত শোনালো কেকা ধ্বনি। নারায়ণ সিনয়ের মোজা আবিষ্কারটাও কি মিথ্যে? ছেদ নেই ইন্দ্রনাথের আক্রমণে। নিরুদ্ধ নিঃশ্বাসে চেয়ে রইল কেকা। পরক্ষণেই দুহাতে মুখ লুকিয়ে কেঁদে উঠল অঝোর কান্নায়। নিমেষে খাদে নেমে এলো ইন্দ্রনাথের কণ্ঠ। আর্দ্র কণ্ঠে আপন করে নেওয়া সুরে একটির পর একটি প্রশ্ন করে চকিতে পৌঁছে গেল কেকার মনের মণিকোঠায়। ঘটনাটা এই। নারায়ণ সিনয় বদ ছেলে, চরিত্রহীন। কেকার উপর নজর ছিল প্রথম থেকেই, কিন্তু সুবিধে করে উঠতে পারেনি। একদিন রাত্রে কিন্তু তার স্পর্ধা চরমে পৌঁছল। খাওয়া দাওয়ার পর রোজকার মতো বাগানে বেরিয়ে এসে শোবার ঘরে ঢুকে কাঠ হয়ে দাঁড়িয়ে গেল কেকা। বিছানায় শুয়ে নারায়ণ সিনয়। পরনে কেবল জাঙ্গিয়া, চোখে নীরব আমন্ত্রণ, ঠোঁটে কদর্য হাসি। সেদিন আর ধৈর্য রাখতে পারেনি কেকা। চেঁচাতেও পারেনি। মারতে মারতে নারায়ণকে বিতাড়িত করেছিল ঘর থেকে। হতচকিত নারায়ণ কোনো মতে পাতলুন শার্টটা মাথায় গলিয়ে ঊর্ধ্বশ্বাসে চম্পট দিয়েছিল নিজের ঘরে। পড়েছিল এক পাটি মোজা। বুড়ি দাসী আবিষ্কার করেছিল পরের দিন সকালে। এই ঘটনার দিন কয়েক পরেই দুর্ঘটনা ঘটল সুইমিং পুলে। ডুবে মারা গেল নারায়ণ সিনয়। ললিত মোহনের সঙ্গে আলাপ হলো 7-8 দিন পর রামকৃষ্ণ মিশনে। খুব মিশুকে ছেলে। একরকম গায়ে পড়েই আলাপ করল কেকা আর কলির সঙ্গে। শুরু হলো বাড়ি যাতায়াত। কিন্তু ললিত মোহনকেও একদিন হাতে নাতে ধরে ফেলল কেকা শোবার ঘরে। কেকার প্রসাধন সামগ্রী নিয়ে নাড়াচাড়া করছিল ললিত। রেগে গিয়েছিল কেকা। দুটো মিঠে করা কথাও শুনিয়েছিল। ললিত মোহন তখন বাঁকা সুরে বলেছিল, আমি খারাপ ছেলে না তুমি খারাপ মেয়ে? গভীর রাতে নারায়ণ সিনয়ের বুকে বসে কিল মারছিলে কেন? সিগারেট খাচ্ছিলে কেন? তুমি তো ওকে ঠেলে ফেলে দিয়েছ জলে। আমি সব দেখেছি। তোমার বাবাকেও দেখেছি। প্রমাণ এই লিপস্টিক। 15 বছরের ছেলের মুখে পাকা পাকা কথা আর এক ঝুড়ি কুৎসিত মিথ্যে শুনে বাবার কাছে ছুটে গিয়েছিল কেকা। কর্নেল হেব্বাল তক্ষুনি ললিতকে বার করে দিয়েছিলেন বাড়ি থেকে। ললিতের সঙ্গে আর দেখা হয়নি। সব শুনে ইন্দ্রনাথ শুধু একটা কথাই বলল, লিপস্টিকটা কোথায়? চোখ মুছে উঠে গিয়েছিল কেকা। ক্ষণ পরেই এনে দিল স্টেনলেস স্টিলের খাপে মোড়া অধর রঞ্জনী। দেখে ভ্রু কুঞ্চন করলাম আমরা তিনজনেই। লিপস্টিকটা কমলা রঙের। ফেরার পথে আর একটি কথাও বলল না ইন্দ্র। নিমগ্ন চাহনি দেখে মনে হলো যেন অথই জলে হাবুডুবু খাচ্ছে, কুল কিনারা পাচ্ছে না। আসবার সময় হোটেল 10 রাজে আকণ্ঠ ইডলি বড়া রসম সম্বর খেয়ে নিয়েছিলাম। ইন্দ্রনাথ কিছু মুখে দেয়নি। বিনিদ্র রজনীর পর উৎকণ্ঠাময় ঘটনা পরম্পরায় ওর পাকস্থলী এখন নিষ্ক্রিয়। ব্যাঙ্গালোরে ফিরলাম বিকেল নাগাদ। ফ্ল্যাটে আমাকে আর ইন্দ্রনাথকে নামিয়ে দিয়ে প্রেম শটান গেল থানায়। ঘরে ঢুকে গুম হয়ে রইল ইন্দ্রনাথ, যেন ভারী গোলমালে পড়েছে। কবিতা এলো। দরজা দিয়ে উঁকি মেরে ওর মুখচ্ছবি দেখে সরে পড়ল নিজের ঘরে। একটু পরে এলো টেলিফোন। প্রেম ফোন করেছে। কোচিং ক্লাসে খোঁজ নেওয়া হয়েছিল। 27শে ডিসেম্বরের আগে থেকেই ক্লাসে যাওয়া বন্ধ করেছিল ললিত মোহন। 28শে ডিসেম্বর স্কুলে গিয়ে উন্মনা হয়ে বসেছিল লাস্ট বেঞ্চে, যা কখনো বসে না। রিসিভার রেখে পেছন ফিরতেই দেখি ইন্দ্রনাথ দাঁড়িয়ে, চোখে শূন্য দৃষ্টি। বলল, কোচিং ক্লাসে যায়নি, রোজ টহলে বেরোতো বলে। 28শে ডিসেম্বর উন্মনা ছিল সকালবেলা খবরের কাগজে উল্টো খবর পড়ে। সচক্ষে দেখেছে ঠেলে ফেলে দেওয়া হয়েছে নারায়ণকে।
খবরে ছাপা হলো মামুলি দুর্ঘটনা। বৌদি, ঘরে আছো? ঘর থেকে সাড়া দিল কবিতা। আছি, কিছু বলবে? হ্যাঁ। কবিতার পাশে গিয়ে বসলো ইন্দ্রনাথ। সামনে দাঁড়িয়ে আমি। বলল, বৌদি, তুমি নিঃসন্তান, তবুও জিজ্ঞেস করছি। লাল হলো কবিতার ফর্সা মুখ। ইন্দ্রনাথ দেওয়ালের দিকে তাকিয়ে বলল, প্রশ্নটা শিশু মনস্তত্ত্ব সম্পর্কে। ললিতমোহন কিশোর হলেও একটি ব্যাপারে ওর জ্ঞান ছিল শিশুর মতোই। একটু থেমে বলল, ছেলেটা অকালপক্ষ ছিল না। কবিতা চেয়ে রইল, ধরতে পারল না ইন্দ্রনাথের গোল লেগেছে কোনখানে। আনমনে বলল, ইন্দ্রনারায়ণ সিনয়ের বুকে বসে ক্যাকার কিল মারার অন্য অর্থও যে থাকতে পারে, ললিতমোহন তা ধরতে পারেনি। অস্ফুট স্বরে আমি বললাম, মাই গড। কানের ডগা পর্যন্ত লাল হয়ে গেল কবিতার। ঘাড় নেড়ে ইন্দ্রনাথ বলল, বৌদি, ঠিক কিনা? আদিম মিলনকে মারপিট বলেই মনে হয়েছে ললিতের চোখে। চোখ নামিয়ে নিয়ে সায় দিল কবিতা। ইন্দ্রর মনের ধাঁধা কিন্তু কাটল না। সেই জন্যেই ক্যাকা নারায়ণের সিগারেট খেয়েছে, অরেঞ্জ লিপস্টিকের দাগ লেগেছে। সেই কারণেই ক্যাকার অরেঞ্জ লিপস্টিক চুরি করতে গিয়েছিল ললিত, দাগটা মিলিয়ে নেবে বলে। কিন্তু মৃগ, ক্যাকা মিথ্যে বলছে মনে হলো কি? এবার আমিও ধাঁধায় পড়লাম। বললাম, না। ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালো ইন্দ্রনাথ। রেলিংয়ে দুহাত রেখে চিন্তাকুল চোখে চেয়ে রইল নিচে। তখন সন্ধে নামছে, রাস্তায় আলো জ্বলছে। একটা অটোরিকশা এসে দাঁড়ালো দোরগোড়ায়। ভাড়া মিটিয়ে তরতর করে উপরে উঠে এলো বনলক্ষ্মী আর রিতেশ। থমকে দাঁড়ালো ইন্দ্রনাথকে দেখে, শঙ্কাতুর চাহনি। ইন্দ্র কিন্তু অন্যমনস্ক, দেখেও দেখল না। কবিতা এসে হাত ধরে রিতেশ বনলক্ষ্মীকে নিয়ে গেল ভেতরে। 5 মিনিট পরে তিনজনেই নেমে গেল রাস্তায়। ইন্দ্র শুধু চেয়েই রইল, কিছু বলল না। আমি এসে দাঁড়ালাম পাশে। ইন্দ্র, কফি খাবি? আস্তে আস্তে মাথা নাড়ল ইন্দ্র। না, একটু বেরোবো। কোথায়? কর্নেল হেব্বালের বাড়ি। কিছু জিজ্ঞেস করতে? না, এক হাত তলোয়ার খেলতে। মনটাকে একটু ঘুরিয়ে দিতে চাই, চিন্তার ধারা বড্ড এক হাতে বইছে। চল। নিঝুমভাবে অটোরিকশার কোণে বসে রইল ইন্দ্র। কেম্পেগৌড়া টাউনে যখন ঢুকলাম তখন চাঁদ উঠেছে। মায়াপুরীর মতো মনে হচ্ছে হালকা গোলাপি আর সাদা বাড়িগুলোকে। কর্নেল হেব্বালের ফটক পেরিয়ে থমকে দাঁড়ালাম। গোলাপ বাগিচায় পায়চারি করছে কেকা। ও যে এত তাড়াতাড়ি মাইশোর থেকে চলে আসবে ভাবিনি। চাঁদের ম্লান আলোয় নতমুখী ক্যাকার পানে তাকিয়ে গলা খাঁকারি দিল ইন্দ্রনাথ। সঙ্গে সঙ্গে বুঝলাম ভুল করেছি দুজনেই। ক্যাকা নয়, ক্যাকার মা মধু মাধবী। অপ্রস্তুতের হাসি হাসল ইন্দ্র। মাফ করবেন, কর্নেল সাহেব আছেন? নীরব ঘাড় হেলিয়ে সায় দিলেন মধু মাধবী। খবর দেবেন? ঘাড় হেলিয়ে ধীর চরণে বাড়ির মধ্যে গেলেন মধু মাধবী। কর্নেল হেব্বাল নিশ্চয়ই খবর পেয়েই বেরিয়ে এসেছিলেন, কিন্তু আমাদের দুজনের কাউকেই দেখতে পাননি। অসভ্যের মতো ইন্দ্রনাথ আমার হাত ধরে ছুটছিল অটোরিকশার সন্ধানে। 1 ঘন্টাও গেল না, দুটো পুলিশ ভ্যান এসে দাঁড়ালো কর্নেল হেব্বালের গাড়ি বারান্দায়। আমি আর ইন্দ্রনাথ শটান গেলাম কর্নেলের খোঁজে। প্রেম গেল মধু মাধবীর খোঁজে। তরবারি কক্ষে পায়চারি করছিলেন কর্নেল, চোখে ভ্রুকুটি। আমাদের দেখে থমকে দাঁড়ালেন, কিন্তু একটি কথাও বললেন না। আরো নিবিড় হলো ভ্রুভঙ্গি। ইন্দ্রনাথ রুদ্রর এ মূর্তি তিনি আগে দেখেননি। মুখ থেকে হাসি উবে গেছে, মুছে গেছে কৌতুক। স্বপ্ন সুন্দর চোখে এখন ইগল চাহনি, পাথর মুখে ঝড়ের সংকেত। 2 হাত পেছনে রেখে বুক চিতিয়ে দাঁড়ালো ইন্দ্র। আমি দাঁড়ালাম দোরগোড়ায়। শুষ্ক কণ্ঠে ইন্দ্র বলল, কর্নেল হেব্বাল, আপনাকে একটা নাটক শোনাতে এসেছি। কর্নেলের ক্রূর মুখে শুধু একটা কালো ছায়া ভেসে গেল। কুঞ্চিত চক্ষু তারকায় যেন হায়নার দৃষ্টি। হাত পেছনে রেখে মুখোমুখি দাঁড়িয়ে বলল, ইন্দ্রনারায়ণ সিনয় ভালো ছেলে ছিল না। সে আপনার মেয়ে ক্যাকার ঘরে ঢুকেছিল, কিন্তু ক্যাকা তাকে বের করে দেয়।
কিন্তু এই ক্যাকাকেই গত 27শে ডিসেম্বর গভীর রাতে দেখা গেল নারায়ণ সিনহের বুকে বসে কিল মারছে। দেখল ললিতমোহন, খুদে গোয়েন্দা। চোরের চেহারা দেখবার বাসনা নিয়ে জেদের বসে রোজ রাতে টহল দিত কেম্পেগৌড়া টাউনে। 27শে ডিসেম্বর এই বাড়ির উত্তর দিকের কাটাঝোপের একটা ঘুলঘুলি দিয়ে সে দেখতে পেল অদ্ভুত একটা দৃশ্য। সুইমিং পুলের পাড়ে শুয়ে আছে নারায়ণ সিনয়। ক্যাকা তার বুকে বসে কিল মারছে আর সিগারেট খাচ্ছে। মারতে মারতে হঠাৎ তাকে গড়িয়ে ফেলে দিল সুইমিং পুলে। নারায়ণ ডুবে গেল। ক্যাকা পালিয়ে গেল ভেতরে। ভোর রাতে মৃতদেহ আবিষ্কার করে ঘোর সন্দেহ হলো আপনার। পুলিশ তদন্ত করে গেল। নিছক দুর্ঘটনা, ধামাচাপা পড়ে গেল কেলেঙ্কারি। আপনিও তাই চেয়েছিলেন। আপনার বংশমর্যাদা জ্ঞান অত্যন্ত প্রখর। কিন্তু নৈশ কেলেঙ্কারির একমাত্র সাক্ষী ললিতমোহন অস্থির হয়ে রইল সেই থেকে। সুইমিং পুলের পাড় থেকে ক্যাকার ফেলে দেওয়া সিগারেটটা সংগ্রহ করেছিল সেই রাতেই। কুকুরটা বাঁধা ছিল তখন, নইলে ললিতকে ছিঁড়ে ফেলত। ললিতমোহন গোয়েন্দাগিরি করবে বলে রামকৃষ্ণ আশ্রমে গিয়ে গায়ে পড়ে ভাব করল আপনার মেয়েদের সঙ্গে। শুরু হলো এ বাড়িতে যাতায়াত। তারপর একদিন ক্যাকা তাকে হাতে নাতে ধরে ফেললো শোবার ঘরে। একটা অরেঞ্জ লিপস্টিক নিয়ে দেখছিল সে। সুইমিং পুলের পাড় থেকে পাওয়া সিগারেটে অরেঞ্জ লিপস্টিকের দাগ ছিল ক্যাকার লিপস্টিক। ক্যাকা তাকে চোটপাট করতেই বাঁকা সুরে ললিত বলে দিল সে সব জানে। শুনে শিউরে উঠে কাঁদতে কাঁদতে ক্যাকা গিয়ে নালিশ করলো আপনাকে। ললিত নাকি বানিয়ে বানিয়ে নোংরা কথা বলছে। আপনি সতর্ক হলেন, দূর করে দিলেন ললিতকে আপনার বাড়ি থেকে। কিন্তু ললিত জেদি ছেলে, পুরো একটা মাস কাউকে কিছু বলল না, কিন্তু ভেতরে ভেতরে তদন্ত এগিয়ে নিয়ে চলল। শেষকালে আপনি তার মুখ বন্ধ করার ব্যবস্থা করলেন। সব কথা খুলে বলবার আশ্বাস দিয়ে বললেন চন্দনবনে যেন সন্ধে 6টায় দেখা করে। সেদিন ভোরবেলা কুকুরটাকে বেঁধে রেখে এলেন চন্দনবনে। তারপর ব্রিগেডিয়ার সিংয়ের সঙ্গে পোলো প্র্যাকটিস করতে নামলেন মাঠে। টেনিস ক্লাবের ক্যাপ্টেনও দেখলেন আপনাকে। সাক্ষী রইল দুজন। হঠাৎ বলটাকে চন্দনবনে ঢুকিয়ে দিয়ে আপনি গেলেন ভেতরে। কাস্তে সঙ্গেই ছিল। কাস্তে নিয়েছিলেন পুলিশকে ঘোল খাওয়ানোর জন্যে। 5 মিনিটের বেশি লাগলো না কুকুরটাকে মারতে। লাশটা ফেলে দিলেন একটা ডোবায়। কাস্তে লুকিয়ে রাখলেন ঝোপের মধ্যে। সাকসেসফুল হলো মহড়া। সেই দিন সন্ধ্যার সময় পোলো গ্রাউন্ড থেকে একই কায়দায় চন্দনবনে এলেন আপনি। খুন হয়ে গেল ললিতমোহন। হীরের টুকরো ছেলে ছিল ললিতমোহন, অকালপক্ষ মোটেই নয়। তাই কল্পনাও করতে পারেনি 27শে ডিসেম্বর আধো আলোয় দূর থেকে যা দেখেছে, যা ভেবেছে তা আগাগোড়া ভুল। আসল সত্যিটুকু জানতেন শুধু আপনি, আর জানেন আপনার স্ত্রী মধু মাধবী। বুক ভরা নিঃশ্বাস নিল ইন্দ্রনাথ। কর্নেলের চোখের পাতা বুঝি পড়ছে না। মশাল জ্বলছে তারায় তারায়। কর্নেল হেব্বাল, নীরস কণ্ঠে ফের বলল ইন্দ্র, আপনি জানতেন ললিত ভুল করছে, তবুও তাকে সরিয়ে দিলেন কারণ স্ত্রীর পাপ মেয়ের ঘাড়ে চাপছে। সত্যটা একটু আগেই পরিষ্কার হয়ে গেল আপনার বাগানে পা দিতেই। আপনার স্ত্রীকে দেখে মনে হয়েছিল আপনার বড় মেয়ে। এই একই ভুল করেছিল ললিত। শুনেছি আপনার স্ত্রী আপনার চাইতে অনেক ছোট। বছর 30 তার বয়স, ক্যাকার বয়স 16। দুজনকেই দেখতে প্রায় একই রকম লাগে। তাছাড়া ওই অবস্থায় আপনার স্ত্রীকে কল্পনা করার মতো পাকা মনও নয় ললিতের। তাই কিল মারার দৃশ্যকে মারপিটের দৃশ্য বলেই ধরে নিয়েছিল, চিরন্তন মিলন দৃশ্য বলে ভাবতে পারেনি। কর্নেল হেব্বাল, আর কিছু বলার আছে আপনার? পেছনে হাত রেখে শটান দাঁড়িয়ে রইলেন কর্নেল। অনেকক্ষণ পর কাঠচেরা গলায় বললেন, প্রমাণ কি? চোখের ইশারা করল ইন্দ্র। আমি বেরিয়ে গেলাম, ফিরে এলাম একটু পরেই। দুজন ধাঙ্গর টিনের ট্রেতে চাপিয়ে নিয়ে এলো একটা মরা লোমশ কুকুর। সারা গায়ে কাটাকুটি, লোম উঠে গেছে, পোকা থুকথুক করছে। দুর্গন্ধে বমি আসছিল আমারও। অটল রইল শুধু ইন্দ্রনাথ। বলল, লোমে ঢাকা পড়লেও মেটাল ডিটেক্টর দিয়ে তারের ফাঁস পাওয়া গেছে। শুধু পাইনি কাস্তেটা। জলে ধুয়ে মাঠে ঘাটে ফেলে দিয়েছিলেন বোধহয়।
চাষাভুষো লোকে নিয়ে গেছে, তাই না? কর্নেল নিরুত্তর, যেন পাথর। পেছন থেকে ডান হাতটা সামনে নিয়ে এলো ইন্দ্রনাথ, হাতে একটা রিভলভার। বলল, বংশমর্যাদার চাইতে বড় আপনার কিছুই নেই। পারিবারিক কেলেঙ্কারি গোপন করার জন্য ললিতকে খুন করেছেন। এবার করুন নিজেকে। আমি কথা দিচ্ছি, পুলিশ তদন্তে লেখা হবে আপনি আত্মহত্যা করেছেন। কেলেঙ্কারি প্রকাশ পাবে না। কর্নেল নিথর। ইন্দ্র মেঝের উপর নামিয়ে রাখলো রিভলভার। এছাড়া সম্মানজনক পরিত্রাণ আর নেই। বিদায়। আমাকে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো ইন্দ্রনাথ। বিদেয় হলো ধাঙ্গড় দুইজন। 1 মিনিট পরেই পিস্তলের শব্দ শোনা গেল ভেতরে। নারীকণ্ঠে আতীক্ষ্ণ চিৎকার ভেসে এলো অন্দরমহল থেকে। ধীরে সুস্থে একটা সিগারেট ধরালো ইন্দ্রনাথ। এক মুখ ধোয়া ছেড়ে বলল, আয়। ঘরের একটি মাত্র সোফায় আড় হয়ে শুয়ে কর্নেল হেব্বাল। ডান হাতটা ঝুলছে বাইরে। হাতের মুঠোয় 3.8 স্মিথ অ্যান্ড ওয়েসন রিভলভারটা, প্রেমাংশুর রিভলভার। কর্নেলের চোখ বন্ধ। বুকের বাঁদিকে একটা ধ্যাবড়া বারুদের দাগ, কিন্তু রক্ত নেই। সবচাইতে আশ্চর্য, নিঃশ্বাস পড়ছে, বুক উঠছে, নামছে। জুতো মশমশিয়ে পাশে এসে দাঁড়ালো প্রেম। মধুমাধবী স্বীকার করেছেন, ক্যাকার লিপস্টিক নিজেও মাখতেন, একটু বেশিই লাগাতেন। আমি জানতাম। মৃদু হাসল ইন্দ্রনাথ। থক করে একটা শব্দ হলো। কর্নেলের শিথিল মুঠি থেকে রিভলভারটা গড়িয়ে পড়েছে মেঝেতে। প্রেম কুড়িয়ে নিল, হোলস্টারে রেখে বলল তৃপ্ত কণ্ঠে, জ্ঞান নেই দেখছি। মাথায় জল ঢাল, জোর শক পেয়েছেন। কিন্তু রক্ত কোথায়? বিমূঢ় স্বর আমার। বেরোয়নি। কোটরাগত চোখ নাচিয়ে ইন্দ্র বলল, ব্ল্যাঙ্ক কার্টিজ, বারুদ থাকে, গুলি থাকে না।